I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States the office of President of the United States. হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়েই বললেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের শুরু, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা। During every single day of the Trump administration, I will very simply put America first. নির্বাহী আদেশে ঝড় বইয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প জামানা শুরু, লাভ ক্ষতির হিসাব করছে বিশ্ব। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে হবে না নাটকীয় পরিবর্তন, মত বিশ্লেষকদের। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান এবং ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঐতিহাসিক মুহূর্ত, রাজস্বিক অভিষেক, যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প। মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে। পরে প্রধান বিচারপতি জন রবার্টস ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে। প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন। পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। বলেন তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া। তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প। Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স। এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা। তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে। এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে। 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে, যদিও 2021 সালে এমনটি ছিল না। তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ নেয়ার পর ওয়ান অ্যারেনা মঞ্চে প্রথম ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আদেশে সই করেন ট্রাম্প। একই সঙ্গে ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ দেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা সহ জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নেয়া ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে রয়েছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর অংশ হিসেবে সীমান্তে সেনা পাঠাবেন বলে তিনি জানান। এছাড়া অবৈধ অভিবাসীদের ও হাজার হাজার অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণাও দিয়েছেন। ট্রাম্পের শপথ গ্রহণের কিছুক্ষণ আগে বন্ধ হয়ে যায় কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বা CBP-1 নামে একটি সীমান্ত অ্যাপ। অ্যাপটির মাধ্যমে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আইনগতভাবে প্রবেশের অনুমতি দেয়া হতো। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু জ্বালানি। ট্রাম্প জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করবেন বলে জানা গেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি ও অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে পুনরায় যোগাযোগের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ব নেতারা। শপথ নেয়ার আগেই ট্রাম্পকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দেয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন ও যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। নিজস্ব স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ট্রাম্পের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসঙ্গে কাজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। নতুন মার্কিন প্রেসিডেন্টকে আরও অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অন্তরা সেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় কোনো পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ এশীয় রাজনীতি এবং অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্ষতির মুখে লাখ লাখ অভিবাসী রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প। এক ইতিহাস। ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব।
নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনই বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণার জেরে দেশটির মানুষ মার্কিন দূতাবাসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এদিকে ট্রাম্প নীতির বিরোধিতা করে প্রতিবাদ হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো ও বেলজিয়ামের ব্রাসেলসে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ট্রাম্পের জরুরি অবস্থা জারি ও সেনা মোতায়েনের ঘোষণায় এভাবে প্রতিবাদ জানান দেশটির সাধারণ মানুষ। মেক্সিকো ও দেশটির সীমান্ত ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নাক গলানো উচিত নয় বলে মন্তব্য করেন তারা। আমরা ট্রাম্পকে সীমান্ত সামরিকীকরণ করতে দেব না, কারণ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করি। আমাদের দেশ ও সীমান্তে ট্রাম্পের হস্তক্ষেপ করা উচিত নয়। এদিকে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসির সামনে আনন্দে মেতেছেন সমর্থকরা, ঠিক তখন ভিন্ন চিত্র দেখা গেল শিকাগোতে। ট্রাম্পের বিরোধিতা করে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলন কর্মীরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, তেল গ্যাস উত্তোলনের অনুমতি দেয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। তার এসব নীতির বিরোধিতা করে সোমবার ট্রাম্প টাওয়ারে জড়ো হন হাজারো মানুষ। ট্রাম্পের অভিবাসন ইস্যু ও গণবিতাড়িতকরণ কর্মসূচির কড়া সমালোচনা করেন তারা। এই প্রশাসনকে কঠোর বার্তা দিতে চাই যে আমাদের পরিবারের সদস্যরা এখানে বড় হয়েছে, আমরা কর দেই, এখানে আমাদের ঘর বাড়ি রয়েছে, তাই আমরা কোথাও যাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন শতাধিক মানুষ। জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়া, বাইডেনের বৈদ্যুতিক গাড়ি নীতি বাতিল করা সহ ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল পুনরুদ্ধারের ঘোষণায় বিক্ষোভ করেছেন পানামাবাসী। রাইসা জান্নাত, সময় সংবাদ। নিজেদের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন ট্রাম্প মেলানিয়া দম্পতি। শুক্রবার ট্রাম্পের নামে ডিজিটাল মুদ্রা চালুর একদিন পর রোববার নিজের নামে মিম কয়েন চালুর কথা জানান মেলানিয়া ট্রাম্প। একসময় ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার বিপক্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন তিনি। গেল শুক্রবার রাতে ট্রাম্প নামে মিম কয়েন চালুর কয়েক ঘন্টার মধ্যেই এর বাজার মূল্য পৌঁছে যায় কয়েকশো কোটি ডলারে। বিবিসি বলছে, সিআইসি ডিজিটাল এলএলসি প্রতিষ্ঠানের উদ্যোগে এই মুদ্রা বাজারে এসেছে। প্রতিষ্ঠানটি এর আগেও ট্রাম্প ব্র্যান্ডের জুতো ও সুগন্ধি বিক্রি করেছে। এদিকে পিছিয়ে নেই ট্রাম্প পত্নীও। স্বামী মার্কিন মসনদে বসার আগেই নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন মেলানিয়া ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া নামে মিম মুদ্রা চালুর ঘোষণা দেন তিনি।
মার্কেট ক্যাপ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ট্রাম্পের নামে থাকা ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য $870 কোটি, আর মেলানিয়ার নামে চালু করা ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য প্রায় $130 কোটি। সময়ের সঙ্গে সঙ্গে দুটি মুদ্রার মূল্যমান বাড়লেও লেনদেনে দেখা দিয়েছে অস্থিরতা। অন্তরা সেন, সময় সংবাদ। গণহত্যার দায় নিয়ে বিদায় নিলেন বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীনভাবে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করে তীব্র সমালোচনায় বর্ষিয়ান এই ডেমোক্র্যাট নেতা। ক্ষমতার শেষে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকায় জনপ্রিয়তা হারায় তাঁর দল ডেমোক্রেটিক পার্টিও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। ইতিহাসের ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয় বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। অসংখ্য নারী ও শিশুসহ প্রায় 46,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এ যুদ্ধ। আহত হন অন্তত 1.5 লাখ। গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন গণহত্যা ধ্বংসযজ্ঞে সহায়তা করে বিশ্বব্যাপী চরম বিতর্কে পড়ে বাইডেন প্রশাসন। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। বাইডেনের শাসন আমলে আর এক রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত। সে যুদ্ধেও প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় বাইডেনের, যার প্রভাব পড়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। গাজায় নজিরবিহীন নৃশংসতার কারণে রীতি ভেঙে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এই প্রথম সমর্থন করেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছাড়লেন বাইডেন। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায়। ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ বড় ভূমিকা রাখেন। কিন্তু পরে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন। 15 মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেন ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও। তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দ শুনতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা আগ্রাসনে গণহত্যার সহযোগী হিসাবে বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে স্মরণীয় থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের 2 ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট তার ছেলে হান্টার বাইডেনের জন্য ক্ষমা করেন। হান্টার 2টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে নজিরবিহীন ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘ 12 বছর পর সিরিয়ার আলেপ্পো শহরে তুরস্কের কনসুলেটর কার্যক্রম শুরু হয়েছে। আসাদ পরবর্তী সিরিয়ায় কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে আঙ্কারার প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিরিয়ায় কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের আলাদা সামরিক বাহিনী থাকার কথা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এদিকে অঞ্চলটির অস্থিরতার জেরে ইরান, রাশিয়া ও ইসরায়েল থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দামেস্কের নতুন প্রশাসন। আসাদ সরকারের পতনের পর ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রনীতি নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টায় আছেন দেশটির নতুন নেতা আহমেদ আল শারা। কুর্দি বিদ্রোহীদের নিয়ে আপত্তি থাকলেও সিরিয়ার নতুন সরকারের প্রতি শুরু থেকে সহযোগিতার মনোভাব দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দুই দেশের সম্পর্কের উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত হিসেবে স্থানীয় সময় রোববার দীর্ঘ 12 বছর পর আলেপ্পো শহরে তুরস্কের কনসুলেট কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বাশার আল আসাদের পতনের পরপরই সিরিয়ার দামেস্কে তুরস্কের দূতাবাস চালু হয়। বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্লেষকরা জানান, নতুন প্রশাসনের অধীনে সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সিদ্ধান্তে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দামেস্কে নতুন প্রশাসন হায়াত তাহরির আল শামের সঙ্গে আঙ্কারার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের ভূরাজনৈতিক সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন তারা।
বাণিজ্যিক সুবিধার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি ও প্রতিরক্ষা, নতুন সংবিধান, ফ্লাইট চলাচল স্বাভাবিক সহ সব বিষয়ে আহমেদ আল শারার প্রশাসনকে সহযোগিতার অঙ্গীকার করেছেন রিসেপ তাইপ এরদোয়ান। একদিকে তুরস্কের সঙ্গে রমরমা সম্পর্ক, অন্যদিকে ক্রমেই তিক্ত হচ্ছে ইরান, রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক। তিনটি দেশ থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে নতুন প্রশাসন। এর আগে ইরান ও ইসরায়েলের পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল এইচটিএস সরকার। তবে কুর্দি ইস্যুতে তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে সংশয়ে আছে আহমেদ আল শারা প্রশাসন। কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের আলাদা সেনাবহর থাকার বিষয়টি অনুমোদন দেননি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুরহাফ আবু কাসরা। এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হবে কিনা তা নিয়েও দোলাচলে আছে এইচটিএস সরকার। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে দেশটির জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। দেশটিতে দীর্ঘদিন ধরেই উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে চীন। দীর্ঘদিন ধরে চীন সীমান্তবর্তী মিয়ানমারের কোকাং অঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এই সংঘর্ষ শুধু দেশের ভেতরেই নয়, বরং সীমান্ত এলাকায় চীনের নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রমেও প্রভাব ফেলছিল। আর তাই দুই পক্ষের সংঘাত নিরসনে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে জান্তা বাহিনী ও এনডিএ এর মধ্যে। স্থানীয় সময় সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে অনুষ্ঠিত শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চীন এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এবং চুক্তি বাস্তবায়নে সহায়তা প্রদান করে। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই শনিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করে। চুক্তির ফলে সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার আশা করছে বেইজিং। চীন এবং মিয়ানমার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। চীন মিয়ানমারে যুদ্ধ এবং অস্থিরতার ঘোর বিরোধী। আশা করা হচ্ছে সব পক্ষ থেকে যুদ্ধবিরতি ও আলোচনার ধারা বজায় রাখবে, সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং পরিস্থিতি শীতল করতে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি আলোচনা ও সংলাপের মাধ্যমে প্রাসঙ্গিক বিষয়গুলো সমাধান করার জন্য উদ্যোগী হবে। এদিকে নির্বাচনের আগেই মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনা জরুরি বলে জান্তা সরকারকে জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। সম্প্রতি মালয়েশিয়ায় জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আসিয়ানের সভাপতির দায়িত্বরত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানান, চলমান গৃহযুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা জান্তা সরকারের জন্য অগ্রাধিকার হওয়া উচিত নয়। জোটটি জান্তা সরকারকে সংলাপ শুরু এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নিজস্ব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে পিয়ংইয়ং থেকে সিউলের মেট্রোপলিটন অঞ্চলের দিকে ছোঁড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে এই ব্যবস্থা। 2028 সাল নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। পিয়ংইয়ংয়ের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা রুখতে এবার বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে সিউল, যা স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে। দেশীয় এই আয়রন ডোম ব্যবস্থা তৈরিতে আনুমানিক খরচ হবে 33 কোটি মার্কিন ডলার। কর্তৃপক্ষ বলছে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পিয়ংইয়ংয়ের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে সিওলের সামরিক ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামোকে নিরাপদ রাখতে সক্ষম হবে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা হবে আগুন নিয়ন্ত্রণ, সূক্ষ্ম বস্তু চিহ্নিতকরণ ও ট্র্যাকিং প্রযুক্তি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স ডেভেলপমেন্ট এজেন্সিকে। 2028 সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গেছে। এছাড়া প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার নতুন তৈরি করা সারফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা 12 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রতিহত করবে। কাকুলি আখতার, সময় সংবাদ। কলকাতার চাঞ্চল্যকর আরজি কর কাণ্ডে সন্দেহাতীত অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিটে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার একটি আদালত। যদিও রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মৃত্যুদণ্ড না হয় নির্যাতিতার পরিবারের সঙ্গে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস।
সকাল থেকেই নজিরবিহীন নিরাপত্তা মধ্য কলকাতার শিয়ালদা আদালত চত্বরে। গেল 18 জানুয়ারি আদালতের বিচারক অনির্বাণ দাস আসামি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে 20 জানুয়ারি সাজা ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত এদিন দুপুর 2:45 এজলাসে উঠে রায় শোনান বিচারক। বলেন, অপরাধ প্রমাণিত হয় আমৃত্যু কারাদণ্ডের দণ্ডিত করা হচ্ছে সঞ্জয় রায়কে। একই সঙ্গে রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন। রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। রায় শোনার পর আদালত চত্বরের বাইরে বিক্ষোভ করেন প্রতিবাদকারী চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মামলাটির তদন্ত সঠিকভাবে না করায় আইনের ফাঁক দিয়ে বের হতে পেরেছেন অভিযুক্ত। এদিকে আদালতের রায়ে খুশি নন নির্যাতিতার বাবা মা এবং পরিজনও। আক্ষেপ শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কণ্ঠেও। এই যে একটা জঘন্য হত্যাকাণ্ড এবং প্রশাসনিক রাজনৈতিক চক্রান্ত, সেইটা নিয়েই আমরা পথে নেমেছি। আসল চক্রী যারা, তাদের সঠিক ইনভেস্টিগেশন না করে আজকে সাজা রায় হয়েছে। এবারও উনি ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছেন। 12 মিনিট আমরা দেখতে পেলাম যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন, উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। 9 আগস্ট রাতে ডিউটি করার সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 32 বছর বয়সী নারী চিকিৎসক। ঘটনার পরপরই মমতা প্রশাসনের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এনে রাজপথে নামে নাগরিক সমাজ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি ওঠে। পরে বাধ্য হয়ে কলকাতার পুলিশ কমিশনার সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে সরাতে বাধ্য হয় রাজ্য প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ 21শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ জানায়, আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। গেল বছর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় 31শে ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে যারা নিজ দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র তাদের জন্য চলতি বছরের 21শে মার্চ পর্যন্ত পুনরায় এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যে সকল অবৈধ অভিবাসী অনলাইনে নাম নিবন্ধন করেছে অথচ কোনো কারণে দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন। কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত, আর সম্প্রতি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য 300 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। তবে অভিবাসন বিভাগ যেসব অবৈধ অভিবাসীদের বিভিন্ন স্থান থেকে আটক করে সাজার আওতায় এনেছে, তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। ধর্ম মন্ত্রণালয় ও সৌদি আরবের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বাংলাদেশিদের হজ যাত্রার প্রস্তুতি। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি সরকার। এবছর হজ যাত্রীরা উন্নত সেবা পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। প্রস্তুতি শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রার। হজের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার লক্ষ্যে এর মধ্যে যৌথ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরব সরকার। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে সৌদি সরকার তাদের সহযোগিতা বৃদ্ধি করার কথা জানিয়েছে, যার ফলে এবারের হজযাত্রীরা উন্নত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। মক্কায় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমরা যদি পারি 6 দিন আগেই আমরা হজের ফ্লাইট শেষ করে দেব, তাহলে আমাদের 5 দিন 6 দিন হাতে থাকবে এবং একটা নির্ধারিত পয়েন্ট রাখবো যেখানে ড্রপ করবো। আপনি শত শত বিমান আসতেছেন,
লাগেজ টাগলেজ সহায়তা আমাদের এখানে জায়গাও নেই। 6-7 ঘন্টা সফর করে এসে জেদ্দা বিমানবন্দর আবার সফরটা অপেক্ষা করার চাইতে বড় মক্কায় সার্ভিসটা আমি মন্ত্রী মহোদয়কে বলেছি, উনি বলছেন সেটা আমরাও দেখবো, আর আমরা এই নিয়ে বসেছি, আরও বসবো। মক্কা ও মদিনায় বাংলাদেশি হজ যাত্রীদের আবাসন এবং মিনায় তাঁবু ও পরিবহন ব্যবস্থা নির্ধারণের কাজ এর মধ্যে শুরু হয়েছে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছে এই কার্যক্রমের তদারকি করার জন্য। বেসরকারি এজেন্সিগুলোর প্রতিনিধিরা মোয়াল্লেম নির্ধারণের কাজ সেরে নিচ্ছেন। সৌদি মোয়াল্লেমরা বাংলাদেশি হজ যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের জন্য হজ কোটা 1,27,000-এর বেশি ছিল, কিন্তু হজ যাত্রীর সংখ্যা কম হওয়ায় আগামীতে হজ কোটা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আসন্ন চীনা নববর্ষ ঘিরে রঙিন আলোয় সেজেছে হংকংয়ের ওয়ানচাই, যা উপভোগ করছেন স্থানীয় ও পর্যটকরা। এবছর চীনা উৎসব উদযাপিত হবে আগামী 29 জানুয়ারি। রাস্তা জুড়ে লাল হলুদ রঙিন লণ্ঠনের আলোর সমারোহ, দোকানপাট, মার্কেট সহ আলোকসজ্জা করা হয়েছে পুরো এলাকা জুড়ে। কোনো কোনো জায়গায় আবার শোভা পেয়েছে ফুলের সাজও। চীনা নববর্ষ উপলক্ষে হংকংয়ের ওয়ানচাইয়ের এই চমৎকার সাজসজ্জা উপভোগ করছেন পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা। পরিবার নিয়ে পরিপাটিভাবে সাজানো জায়গাটি ঘুরে দেখছেন বাসিন্দা ও পর্যটকরা। সুন্দর মুহূর্তের স্মৃতি ধরে রাখতে নিজেদের ক্যামেরা বন্দি করে নিতে দেখা যাচ্ছে অনেককে। চীনের পাশাপাশি এবার হংকংয়েও শুরু হয়ে গেছে চীনা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন। তারই যেন চিত্র ফুটে উঠেছে ওয়ানচাই এলাকায়। বিশ্বজুড়ে নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকের সাথে পালিত হয় চীনা নববর্ষ, যা লুনার নিউ ইয়ার বা স্প্রিং ফেস্টিভ্যাল নামেও পরিচিত। এই উৎসবটিতে চীনারা তাদের পূর্বপুরুষদের সম্মান জানায়, সেই সঙ্গে সুখ ও সাফল্যের প্রার্থনা করে। রাশিফলের ক্যালেন্ডার অনুযায়ী এবার নতুন বছরটি সাপের বছর হিসেবে পালন করতে যাচ্ছে চীনারা। এবছর চীনা নববর্ষ উদযাপিত হবে আগামী 29 জানুয়ারি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।